তো সবাইকে স্বাগতম আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি সেশন IAS 36 ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেটস। ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট নিয়ে আমাদের আজকে সেশনটি পরিচালনা করবেন মোহাম্মদ নুরুল ইসলাম ভাই। উনি কি বলে আসুন্না ফাউন্ডেশনে আছেন। তো আজকের লাইব্রেরি সেশনটি উনি পরিচালনা করবেন, আর আমি এই সেশনটি পরিচালনা শেষে উনি কোয়েশ্চেন আনসারের সেটা উনি দিবেন। বাট ওনার পরিচালনা শেষ হলে আমি একটা টপিক জাস্ট একটু রিপিট করব, যেটা হয়তো উনি এর মধ্যে কভার করবেন। কেরিং অ্যামাউন্ট এবং রিকভারেবল অ্যামাউন্ট, এই দুইটার মধ্যে যেটা কম হয় সেটা আমরা ব্যালেন্স শিটে রাখি। আবার দেখা যায় রিকভারেবল অ্যামাউন্ট মানে হচ্ছে ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল, এবং ভ্যালু ইন ইউজ, এই দুইটার মধ্যে যেটা বড় হয় সেটা হলো রিকভারেবল অ্যামাউন্ট। তো এই জিনিসটা অনেক সময় আমাদের একটু কনফিউজ করে, এটা নিয়ে আমি একটু 2-1 মিনিট কথা বলবো। মূলত আমাদের সেশনটা আজকে পরিচালনা করবেন আমাদের মোহাম্মদ নুরুল ইসলাম ভাই। তো ওনাকে আমি স্ক্রিন শেয়ার দিয়ে সেশন পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, আপনি শুরু করেন। আচ্ছা, আজকে আমাদের সেশনটা হচ্ছে যে IAS 36 এর উপর ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট। আর এইটা হচ্ছে আমাদের বইয়ে আছে চ্যাপ্টার 4-এ, যেটা IAS 16 এর সাথে আসছে, প্রপার্টি প্ল্যান ইকোনমিক্সের মধ্যে। আর এই ভাইয়া তো প্রথমে বলেই দিলেন যে আসলে এই যে আইএসটা আছে এটা মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যে অ্যাসেট আমরা বুক কিপিং করি, এরপরে অ্যাসেটের আসলে যে পরিবর্তন হয়, অনেক সময় আমরা এটা রেভুলেশন করি অথবা ইম্পায়ারমেন্ট করি, মানে যদি অ্যাসেটের ভ্যালু কমে যায় তখন আসলে কিভাবে করবো ওইটার উপর ভিত্তি করে এই আইএসটা। এই আইএস ইন্ট্রোডিউস হয়েছে প্রথম 1998 সালে, যেটা জুলাই 99 থেকে কার্যকর হয়, আর লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে 2013 সালে। এরপরে আসলে আর এটা কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি। আর এই আইএস এর মেইন একটু যে নুরুল অবজেক্টটা। ইসলাম ভাই, একটু আপনার জি, স্ক্রিনে একটা এক্সট্রা দেখা যাচ্ছে, একটু একটু সরাই দিন মোবাইলের। এটা, হ্যাঁ, এটা কেটে দিন। এই কোন যে পাশে ভাই? যে এটা এই ক্রসটা কেটে দিন, হ্যাঁ, বামে, ডানে, হ্যাঁ, এটা। যে আচ্ছা, এখন ঠিক আছে, ধন্যবাদ। আর হাইড করে দেন এটা, মিটিং স্ক্রিন লেখা, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। আমাদের এই অবজেক্টটা, যে 36 এর যে অবজেক্ট, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের বইয়ের মধ্যে যে ক্যারিং ভ্যালুটা থাকে যে কোনো অ্যাসেটের, সেটা থেকে যে যদি কোনো রিকভারেবল অ্যামাউন্ট সেটা যদি বড় হয়ে যায়, আহ, মানে ক্যারিং অ্যামাউন্ট থেকে যদি এটা বড় হয়ে যায় তখন এই IAS 36টা অ্যাপ্লাই হয়। এই IAS 36টা যে সকল অ্যাসেটের উপর অ্যাপ্লাই হবে সেটা এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে যে ইনভেন্টরিজ, তারপর হচ্ছে কনস্ট্রাকশন কন্ট্রাক্টস, ডেফার্ড ট্যাক্স, তারপর হচ্ছে যে এমপ্লয়ি বেনিফিটস, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এগ্রিকালচার অ্যাসেটস। এই জিনিসগুলো হচ্ছে এগুলোর উপর IAS 36 অ্যাপ্লাই হবে না। আমরা পরবর্তীতে দেখবো অ্যাকচুয়ালি আসলে কোনটা কোনটার উপর আমরা IAS 36 অ্যাপ্লিকেবল হবে। এখানে যেটা আছে লিস্টে এটা হচ্ছে যে এগুলোর উপর অ্যাপ্লিকেবল হবে না, এগুলো হচ্ছে তার যে আইএস আছে সে অনুযায়ী এটা বুক কিপিং বা যেই অ্যাডজাস্টমেন্ট আসবে সেটা ওইভাবে হবে। তাহলে আমরা দেখি যে আসলে IAS 36 কি কিসের উপর অ্যাপ্লিকেবল হবে। এটা অ্যাপ্লিকেবল হবে ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ইকুইপমেন্টের উপর। তারপর হচ্ছে ট্যানজিবল অ্যাসেট, গুডউইল, এবং হচ্ছে যে IAS 16 এবং 38 মানে ইনটেনজিবল অ্যাসেট এবং প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টের মধ্যে যেগুলা ভ্যালুয়েশন করা হয় ওই জিনিসগুলোর উপরও এই IAS 36টা অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা,
আমরা কখন বুঝবো যে IS-36 আমার অ্যাপ্লিকেবল হবে, মানে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, কখন আমরা এটা বুঝবো? এটার জন্য দুইটা সোর্স আছে, একটা হচ্ছে এক্সটার্নাল সোর্স আর একটা হচ্ছে ইন্টারনাল সোর্স। এই ইন্ডিকেটর গুলো যদি আমরা পাই কোনো একটা পিরিয়ডে, পিরিয়ড বলতে আমি বোঝাচ্ছি আমাদের যে অ্যাকাউন্টিং পিরিয়ড থাকে ওই পিরিয়ডে আমরা প্রত্যেকবারই এই জিনিসগুলো চেক করব, ইন্ডিকেটর গুলো আসলে এই ইন্ডিকেটর গুলো আছে কিনা, যদি থাকে দেন আমরা ইমপ্লিমেন্ট করব, না হয় করব না। পরে একটা স্লাইডে আছে যে আসলে আমরা কিভাবে করব সেটা। তো এক্সটার্নাল সোর্স থেকে কি কি ইনফরমেশন পাবো আমরা, যেটা দেখে আমি বুঝবো যে আসলে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো প্রথমটা হচ্ছে সিগনিফিকেন্ট ডেক্লাইন ইন মার্কেট ভ্যালু। আমার মার্কেট ভ্যালু যদি মানে মাত্রাতিরিক্ত কমে যায়, হঠাৎ করে কোনো একটা অ্যাসেটের পরিমাণ, অ্যাসেটের ভ্যালু মার্কেটে কমে গেল, তখন এটা আমাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। এটা একটা ইন্ডিকেটর। এটা কোত্থেকে পাবো, সেটা আমি মার্কেটের সোর্স থেকে পাবো। যে আমি মার্কেটে দেখতে পাচ্ছি যে আসলে একটা জিনিসের দাম কমে যাচ্ছে, তখন আমি বুঝতে পারবো যে আমাকে আসলে ইমপ্লিমেন্ট করতে হবে। তারপর হচ্ছে অ্যাডভার্স চেঞ্জ ইন টেকনোলজি, মার্কেট লস অ্যান্ড ইকোনমিক। আমরা জানি যে আসলে বর্তমান সময়ে র্যাপিডলি টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং মার্কেটও ওইভাবে অ্যাডভার্স হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। যার কারণে এটা থেকেও বুঝতে পারি যে আসলে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে কি হবে না। তারপর হচ্ছে ইনক্রিজ ইন মার্কেট ইন্টারেস্ট রেট এফেক্টিং ডিসকাউন্ট রেট। আচ্ছা, এই জিনিসটা আমরা আরেকটু পরে বুঝবো যখন আমরা ভ্যালু ইন ইউজ করবো। ভ্যালু ইন ইউজ বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি যেদিন আমি এটাকে হিসাব করছি মানে ইমপ্লিমেন্টের জন্য, সেদিন আমি চিন্তা করছি ওই দিন থেকে হচ্ছে যে আসলে আমি কতদিন এটা থেকে ভ্যালু পাবো, সেটা ক্যাশ ফ্লোটাকে বোঝায়। সাপোজ আমি আজকে দিন হিসাব করছি যে 5 বছর একটা মেশিনারিজ আমাকে প্রতি ইয়ারে 10,000 টাকা করে বেনিফিট দিবে, তাহলে হচ্ছে এটা ক্যাশ কাউন্টিং ফ্লো। এই ফ্লোটাকে আমরা যখন ডিসকাউন্টিং করে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো, ওইটাকে আমরা বলতেছি ভ্যালু ইন ইউজ। হ্যাঁ, ওই ভ্যালু ইন ইউজটাতে আমরা যে মার্কেট রেটটা ইউজ করবো সেটা যদি অতিরিক্ত চেঞ্জ হয়ে যায়, তখন আমরা এটাকে ইন্ডিকেটর হিসাবে, যেমন আমি একটা হিসাব করলাম যে 5% স্টেক থাকবে, ওই হিসাবে আমি সব ক্যালকুলেশন করলাম, কিন্তু বাট দেখা গেলো যে ইন ফিউচারে মানে এর পরের বছর গিয়ে সেটা 20% হয়ে গেছে বা 15% হয়ে গেছে, তাহলে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। তখন আমাকে এই ইম্পারমেন্টটা করতে হবে। এটা দেখে আমি বুঝতে পারবো যে এটা ইম্পারমেন্টটা করতে হবে, যেহেতু এটা আউটসাইড অফ মার্কেট, মানে মার্কেটে আমার মধ্যে না, মানে প্রতিষ্ঠানের ভিতরে না, মার্কেটের সাথে এটা ইনভলভ। এরপর আছে নেট অ্যাসেট অফ দ্য কোম্পানি গ্রেটার দেন দ্য মার্কেট ক্যাপিটালাইজেশন। আচ্ছা, এখানে হচ্ছে নেট অ্যাসেট অফ দ্য কোম্পানি। নেট অ্যাসেট কোম্পানি বলতে আসলে আমরা কি বুঝি? নেট কোম্পানি হচ্ছে যে আমার টোটাল অ্যাসেট থেকে আমার যখন আমার লাইবিলিটি আমি বাদ দিব, তখনই আমি পাবো যে আমার নেট অ্যাসেট। আর ইটস মার্কেট ক্যাপিটালাইজেশন বলতে বোঝাচ্ছে আমার মার্কেটে আসলে আমার শেয়ারের ভ্যালু পরিমাপ করতে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে আমার একটা কোম্পানির অ্যাসেট আছে সাপোজ 100 টাকা, আর আমার লাইবিলিটি আছে 20 টাকা, তাহলে আমার নেট অ্যাসেট হচ্ছে 80 টাকা। ঠিক আছে? আর এই মুহূর্তে আমার মার্কেটে ধরেন আমার 10টা শেয়ার আছে, মার্কেটে প্রতিটা শেয়ারের দাম হচ্ছে এখন বর্তমানে 60 টাকা, তাহলে আমার মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 70 টাকা, আর আমার অ্যাসেট হচ্ছে 80 টাকা। তাহলে এই দুইটা কম্পারিজন দিয়ে আমি বুঝতে পারবো যে কি আমার আসলে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন আছে কি নাই। দ্বিতীয় স্লাইডে যাই। এটা হচ্ছে ইন্টারনাল সোর্স। আমি আমার যে প্রতিষ্ঠানের ইন্টারনাল সোর্স আছে ওখান থেকেও আমি আসলে আমার বুঝতে পারবো যে আসলে আমার ইমপ্লিমেন্ট করা দরকার কি দরকার না। আচ্ছা, প্রথমে আছে এভিডেন্স অফ অবসোলেন্স অর ফিজিক্যাল ড্যামেজ। কোনো কিছু মানে আমার যে যে অ্যাসেট আছে, প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, সেটা যদি আসলে কোনো প্রকার ফিজিক্যালি ড্যামেজ হয়ে যায়, তখন এটার ইমপ্লিমেন্ট করতে হবে, এটা দেখে বোঝা যাবে। অথবা কোনো অ্যাসেট যদি আইডলি পড়ে থাকে যে আসলে ব্যবহার হচ্ছে না, অথবা ডিসপোজাল করে দেওয়া হবে তখন। তারপর হচ্ছে ওর্স ইকোনমিক পারফরমেন্স দেন এক্সপেক্টেড, মানে অ্যাকচুয়ালি যখন কিনা হয়েছিল বা যখন ইউজ করা হয়েছিল, শুরু করা হয়েছিল, তখন তখন যে এক্সপেক্ট করা হয়েছিল পরবর্তীতে সেটার পারফরমেন্স কমে গেছে, অনেক কমে গেছে, সেটা দেখেও বোঝা যাবে যে কি আসলে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। অ্যাজ লাইক আমরা বলতে পারি যে আসলে মেশিনটা তো পুরাতন হয়ে গেছে, যে আগের মতো আর পারফরমেন্স করে না বা ওরকম প্রোডাকশন দিতে পারে না, এই ক্ষেত্রেও কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। মেজর রিকনস্ট্রাকশন অথবা ডিসকন্টিনিউশন, আসলে যদি মেজর কোনো কি করা হয়, এটাকে
কনস্ট্রাকশন মানে মেজর কোনো কাজ করা হয় অথবা এটাকে যদি আসলে আর ব্যবহার করা না হয় এক্ষেত্রেও ইম্পারমেন্ট করতে হবে। আর যেগুলা অবশ্যই প্রত্যেক বছর ম্যান্ডেটরিলি কি করতে হবে, ইম্পারমেন্ট করতে হবে, মানে আমাকে টেস্ট করতে হবে, একটা ইম্পারমেন্ট টেস্ট করতে হবে, সেগুলো হচ্ছে গুডউইল, আর এরপর হচ্ছে যে ইনটেনজিবল অ্যাসেট ইন ইনফিনিটিভ লাইফ ইউজ। আচ্ছা, গুডউইল তো আমরা সবাই বুঝি যেটা হচ্ছে যে আসলে সুনাম। তো এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে সুনাম যখন আসে কোম্পানিতে গুডউইল, তখন কিন্তু আসলে নিজের কোম্পানির গুডউইল হয় না, এটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে যে আমি যখন কোন কোম্পানিকে অ্যাকোয়ার করব তখন আমার গুডউইলটা আসবে, ঠিক আছে? যখন আমি কোনো কোম্পানি অ্যাকোয়ার করব অথবা কোনো কোম্পানিকে পারচেজ করব, সাবসিডিয়ারি করব, তখন হচ্ছে যে কি গুডউইলটা হিসাব হবে, এবং এটা প্রত্যেক বছরই ম্যান্ডেটরি ইম্পারমেন্ট করতে হবে, মানে ইম্পারমেন্ট টেস্ট করতে হবে। পরে আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এটা ঠিক আছে কিনা। যদি কম বেশি হয় এক্ষেত্রে এটা অ্যাডজাস্টমেন্ট নিতে হবে, যেটা আমরা পরবর্তীতে দেখবো যে আসলে কিভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট দিব, কিভাবে ক্যালকুলেশনটা করব। আর ইনটেনজিবল অ্যাসেট আমরা সবাই জানি অস্পর্শনীয় সম্পত্তি, যেটা আসলে স্পর্শ করা যায় না, যেমন ট্রেডমার্ক হইতে পারে, কোনো লাইসেন্স হইতে পারে, কোনো রয়্যালিটি হইতে পারে, অথবা ফ্রাঞ্চাইজির যে লাইসেন্স থাকে সেটা হইতে পারে, যেগুলো প্রত্যেক বছর ইম্পারমেন্ট টেস্ট করতে হবে। মনে রাখতে হবে এক্ষেত্রে যে আমি যখনই ইম্পারমেন্ট করি না কেন, সেটার জন্য প্রত্যেক বছর একইটা আমি ইম্পারমেন্ট টেস্টটা করি। আমি যখনই ইম্পারমেন্ট টেস্ট করব যাতে এটা প্রত্যেক বছর একই সময় করা হয়, এটা এখানে বলা আছে। আচ্ছা, ইম্পারমেন্ট টেস্টিং প্রসেস, এটা আমি এতক্ষণ যে কথাগুলো বললাম ওইটারই একটা ফ্লো চার্ট এখানে দেওয়া আছে। যে রিপোর্টিং ডেটে আমি প্রথমে চেক করব যে আসলে আমার ইন্ডিকেটর গুলা আসলে ঠিক আছে কিনা বা আমার প্রয়োজন আছে কিনা। আমি ইন্ডিকেটর দিয়ে দেখলাম যে আসলে আমার কোনো কিছু প্রয়োজন নাই, আমার এরকম কোনো কিছু হয়নি, আমার সব কিছু ওকে আছে, দেন তাহলে ইম্পারমেন্ট টেস্টের কোনো প্রয়োজন নাই। আর যদি দেখা গেলো যে যে ইন্ডিকেটরগুলো আমরা আলোচনা করলাম ওই ইন্ডিকেশন থেকে যদি আমরা দেখি যে না আসলে আমার কোনো একটা অ্যাসেটের ইম্পারমেন্ট টেস্ট করার দরকার আছে, তখন আমরা পরবর্তীতে আসবো যে আসলে কিভাবে ক্যালকুলেশনটা করব। তো এই ক্যালকুলেশনে বলা আছে যে ক্যালকুলেশন রিকভারেবল অ্যামাউন্ট হায়ার অফ ফেয়ার ভ্যালু লেস কস্ট অফ ডিসপোজাল অথবা ভ্যালু ইন ইউজ ইউআইভি, এই দুইটার মধ্যে যেটা বেশি হবে আমি সেটা নিব। তো এর পরের স্লাইডে আমরা আলোচনা করব যে আপনার ফেয়ার ভ্যালু লেস কস্ট অফ ডিসপোজাল এবং ভ্যালু ইউজ নিয়ে। তো এখানে যখন ক্যারিং অ্যামাউন্ট থেকে রিকভারেবল অ্যামাউন্টটা বড় হয়ে যাবে তখন আমাদেরকে কি করতে হবে, ইম্পারমেন্ট টেস্ট করতে হবে, মানে ইম্পারমেন্টটা টেস্ট করে এটা রিকগনাইজ করতে হবে। আর যদি দেখি যে না আমার আসলে ক্যারিং অ্যামাউন্টটাই ঠিক আছে রিকভারেবল অ্যামাউন্ট থেকে, তখন আর ইম্পারমেন্ট করা প্রয়োজন নেই। আচ্ছা, এখন আসি যে রিকভারেবল অ্যামাউন্ট আসলে কি। রিকভারেবল অ্যামাউন্টটা হচ্ছে যে ফেয়ার ভ্যালু লেস কস্ট অফ ডিসপোজাল। এখানে যেইটা সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট সেটা হচ্ছে যে কস্ট অফ ডিসপোজাল। কস্ট অফ ডিসপোজাল বলতে আমরা নর্মালি সহজে বুঝি যে এটা হচ্ছে যে আসলে ডিসপোজাল করতে যে আসলে কি কি খরচ হয়েছে সেটা এখানে বাদ যাবে। তো এখানে স্পষ্ট করে বলা আছে যে আমি আসলে কি কি খরচ বাদ দিতে পারবো আর কি কি বাদ দিতে পারবো না। এই কস্ট অফ ডিসপোজালের মধ্যে আমরা বাদ দিতে পারবো সেটা হচ্ছে লিগাল কস্ট, স্ট্যাম্প ডিউটি, এবং অ্যাসেটটা রিমুভ করতে যদি কোনো কস্ট হয় সেটা আমরা যে ফেয়ার ভ্যালু আছে মানে মার্কেটে যে ভ্যালুটা আছে ওটা থেকে বাদ দিতে পারবো আমার অ্যাসেটটাকে ইম্পারমেন্ট করার জন্য। কিন্তু আমি কি বাদ দিতে পারবো না, আমি বাদ দিতে পারবো না সেটা হচ্ছে যে যদি কোনো ট্যাক্স থাকে অথবা কোনো ইন্টারেস্ট থাকে। সাপোজ ধরেন একটা অ্যাসেট আমি বিক্রি করে দিব, মানে জাস্ট ফেয়ার ভ্যালু হিসাব করার জন্য, যে আমি ধরলাম একটা অ্যাসেটের ভ্যালু হচ্ছে 100 টাকা। তো এটা যদি আমি বিক্রি করি এক্ষেত্রে আমার হয়তো বা 2% ট্যাক্স দেওয়া লাগতে পারে বা এই হিসাবে আর কি। তো আমরা ওই ট্যাক্সটা এখানে আনবো না, হিসাবে আনবো না। তারপর হচ্ছে এই মেশিনটার জন্য অথবা এই অ্যাসেটের জন্য যদি কোনো প্রকার ইন্টারেস্ট পে করা থাকে সেটাও এখানে ক্যালকুলেশনে আনা যাবে না। যে কস্ট অফ ডিসপোজাল আমি যেহেতু এটা ডিসপোজাল করে দিব তাহলে আমি এই খরচগুলো এখান থেকে বাদ দিয়ে দিই, এই ধরনের চিন্তা করা যাবে না। এরপরে আরেকটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এদের সাথে রিলেটেড যদি কোনো সার্ভিস বেনিফিট থাকে, সাপোজ একটা মেশিন কোন একজন এমপ্লয়ি অপারেট করতো,
যেহেতু আমি মেশিনটাকে ডিসপোজাল করে দিব, তাকে কোনো সার্ভিস বেনিফিট দিতে হবে, এই ধরনের যদি কোনো খরচ থাকে সেটাও এই ফেয়ার ভ্যালু হিসাব করার সময় কস্ট অফ ডিসপোজালে আনা যাবে না। এখানে এটা বলা হয়েছে ফেয়ার ভ্যালু মাইনাস কস্ট অফ ডিসপোজাল। আচ্ছা, আরেকটা হচ্ছে ভ্যালু ইন ইউজ, যেটা একদম প্রথমেই বলে আসছিলাম যে ভ্যালু ইন ইউজ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ক্যাশ ফ্লো ফ্রম দা মেশিন বা ক্যাশ ফ্লো ফ্রম দা আমার যে অ্যাসেট আছে তার থেকে আমার যে ক্যাশ ফ্লোটা আসবে সেটাকেই আসলে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিয়ে আসাটাই হচ্ছে ভ্যালু ইন ইউজ। যদি আমি বলি যে আসলে আমার কোন একটা অ্যাসেট থেকে প্রতি বছর 10,000 টাকা করে আসবে আগামী 5 বছর, তাহলে আমি একটা ডিসকাউন্ট রেট নির্ধারণ করব আজকের দিনে এবং সেটাকে ডিসকাউন্টিং করে আমি প্রেজেন্ট ভ্যালুতে হিসাব করে নিব। এই ধরনের অঙ্ক আমরা আসলে আমাদের যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে ওখানে অঙ্ক করে থাকি। অ্যাকাউন্টসে এই জিনিসটা এখানে ব্যবহার করা হয় যে আসলে কিভাবে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব, আমরা একটু পরে দেখব সেটা। আচ্ছা, এখানে যেটা পয়েন্ট করতে হবে যে ভ্যালু ইন ইউজ করার সময় যে আসলে আমি কতদিন প্রজেকশন করব, এবং এই প্রজেকশনটা করার সময় মানে ভ্যালু ইন ইউজটা আমি যখন বের করব তখন কিছু জিনিস অ্যাজাম্পশন করতে হয় যে আসলে আজকের দিন থেকে আগামী 5 বছর বা 10 বছর আমাকে আসলে কত ভ্যালু এখান থেকে আসবে, যেটাকে ক্যাশ ক্যাশ ফ্লো বলে আর কি। আচ্ছা, সেটা হচ্ছে যে বাজেটটা কখনই 5 বছরের বেশি হবে না। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, সাপোজ কোনো একটা মেশিন কেনা হয়েছে এবং মেশিনের ইউজফুল লাইফ আছে 40 বছর এবং কোম্পানির সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে 20 বছর, যে 20 বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় এই কোম্পানি সেটা দেখবে, বাট কোম্পানি মেশিনটা ইউজফুল লাইফ হচ্ছে 40 বছর। তো কিছুদিন পরে আপনি সেটার ইম্পারমেন্ট করছেন এবং ইম্পারমেন্ট করার সময় যেহেতু আমাদেরকে ক্যাশ ফ্লোটা আনতে হবে সেই জন্য আমরা ক্যাশ ফ্লো 5 বছর নিব। এক্ষেত্রে আপনি 20 বছর নিতে পারেন, এটা আসলে লজিক মানে এটা করা যাবে, বাট এটা আসলে জাস্টিফাইড ওইভাবে হবে না, কিন্তু এটা এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত আমরা ক্যাশ ফ্লোটা নিতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে যে ইনফ্লো মানে আউটফ্লো যেগুলা এস্টিমেট করা হবে সেপারেটলি, ওইটা কারেন্ট কন্ডিশন দেখে করতে হবে। তারপর হচ্ছে আপনার যেই মার্কেট বেসটা যাচাই করতে হবে, এই জিনিসগুলো এখানে একটু বলা আছে। আচ্ছা, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, যে ইম্পারমেন্টটা আমরা করব সেটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, অ্যাকাউন্ট ট্রিটমেন্টে যাওয়ার আগে আমরা সবাই জানি যে আসলে আমরা দুইভাবে অ্যাসেটের হিসাবটা রাখি, একটা হচ্ছে হিস্ট্রিক্যাল কস্ট যেটা আমার পারচেজ ভ্যালু আমরা ওইটাতে রাখি, অথবা পারচেজ ভ্যালুর পরে যখন আমি অ্যাসেটকে রিভ্যালুয়েশন করে ফেলি মানে আবার সেটাকে একটা নির্দিষ্ট সময়ের পরে রিভিউ করা হয় তখন এটা আর হিস্ট্রিক্যাল কস্টে থাকে না, তখন এটা রিভ্যালুয়েশনে চলে আসে। তো এখানে দুইভাবে হিসাব করতে হবে। আমি যখন ইম্পারমেন্ট করছি দেখতে হবে আমার ক্যারিং যে ভ্যালুটা আছে ওইটা আসলে কিসে আছে, হিস্ট্রিক্যাল কস্টে আছে না রিভ্যালুয়েশন কস্টে আছে। এখন যদি আমার হিস্ট্রিক্যাল কস্টে থাকে তাহলে এটা ইম্পারমেন্ট জার্নালটা হবে একরকম, আর যদি রিভ্যালুয়েশন করা হয় সেটা জার্নালটা হবে আরেক রকম। সেটা অঙ্ক আমরা পিছনে গিয়ে দেখব কিভাবে এটার ইফেক্ট করবে। তো বাট প্রথম হচ্ছে হিস্ট্রিক্যাল কস্টে যদি হয় থাকে তাহলে জার্নালটা হবে যে ইম্পারমেন্ট লস এক্সপেন্স প্রফিট অ্যান্ড লসে যাবে, আর অ্যাকুমুলেট ইম্পারমেন্ট লস যেটা ব্যালেন্স শিট আইটেম ব্যালেন্স শিটে যাবে। কিন্তু যদি এটা হিস্ট্রিক্যাল কস্টে না থেকে যদি এটা রিভ্যালুয়েশনে থাকে তাহলে জার্নাল এন্ট্রিটা হবে যে রিভ্যালুয়েশন সারপ্লাস ডেবিট, আর অ্যাকুমুলেট ইম্পারমেন্ট লস ক্রেডিট, এটা ব্যালেন্স শিটে যাবে। আচ্ছা, এখন আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি, আমাদের আবার একটা অঙ্ক দেখার পালা যেটা দিয়ে আমরা মোটামুটি এতক্ষণ যে কথাগুলো আলোচনা হলো সেটা বুঝবো। এটা আমাদের বই থেকেই নেওয়া। একটা একটা অ্যাসেটের যেটা পারচেস করা হয়েছিল, পারচেসের সময় এটার ভ্যালু দেওয়া ছিল 10 লক্ষ টাকা এবং এটা পরবর্তীতে রিভ্যালুয়েশন করা হয়েছে, রিভ্যালুয়েট করে এটা ভ্যালু হয়ে গেছে 6 লাখ। আর তাহলে যেহেতু এটা রিভ্যালুয়েশন করা হয়েছে এটা রিভ্যালুয়েশনে সারপ্লাসে টাকা হচ্ছে 6 লাখ। বর্তমানে ওই অ্যাসেটের ক্যারিং ভ্যালু আছে 15 লাখ। ইম্পারমেন্ট ইন্ডিকেটর দেওয়ার পরে সেখানে পাওয়া গেছে যে এটার বর্তমানে যদি ফেয়ার ভ্যালু লেস কস্ট অফ ডিসপোজাল হচ্ছে 6 লাখ আর ভ্যালু ইন ইউজ হচ্ছে 8 লাখ। তো আমরা পূর্বে আলোচনা করছি যে আমরা রিকভারেবল অ্যামাউন্টটা নিব ওইটাই যেটা বেশি,
দ্যাট মিনস ফেয়ার ভ্যালু লেস কস্ট অফ ডিসপোজাল এবং ভ্যালু ইন ইউজ থেকে যেটা বড় সেটা আমরা রিকভারেবল অ্যামাউন্ট হিসাবে আইডেন্টিফাই করব। এবং পূর্ববর্তীতে বলা হয়েছে যে আমি তুলনা করব আমার ক্যারিং ভ্যালু এবং রিকভারেবল অ্যামাউন্ট। এখানে ক্যারিং ভ্যালু হচ্ছে 15 লাখ আর রিকভারেবল অ্যামাউন্ট হচ্ছে 8 লাখ, যেহেতু এটা বড়। তাহলে এখানে আমার ক্যারিং ভ্যালু থেকে রিকভারেবল অ্যামাউন্টটা ছোট, দ্যাট মিনস আমাকে ইম্পারমেন্ট করতে হবে। যদি এখানে আমার রিকেয়ারিং অ্যামাউন্ট আছে 16, রিকেয়ারিং অ্যামাউন্ট আছে 15 লাখ, কিন্তু আমার ভ্যালু ইউনিট আসছে যে ধরেন 16 বা 17, তাহলে আমাকে আর কি করতে হবে না, ইম্পারমেন্ট করতে হবে না। আমরা এরপর একটা অঙ্ক দেখবো এরকম। তো যেহেতু এখানে আমার ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 15 লাখ এবং ভ্যালু ইউনিট হচ্ছে 8 লাখ মানে রিকভারেবল অ্যামাউন্টটা, তাহলে আমার ইম্পারমেন্ট লস হচ্ছে 7 লাখ। তো এই 7 লাখের এন্ট্রিটা দেওয়া আছে এইভাবে। যেহেতু প্রথমে আমরা বলছিলাম যে এখানে আমরা দুইভাবে হিসাব রাখি, একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্টে আর একটা হচ্ছে রেগুলেশনে। যেহেতু এটা আমরা এখানে বলেই দিছে যে রেগুলেশন সারপ্লাস আছে এখানে 6 লাখ, এই কারণে জার্নালটা আমরা যে এর আগের স্লাইডে দেখে আসলাম যে রেগুলেশনে কি করতে হবে, ওইটা ডেবিট করতে হবে। তো এটা যে 6 লাখ ছিল ওইটা ডেবিট করা হয়েছে, এবং যেহেতু সারপ্লাস ছিল 6 লাখ, বাকি 1 লাখ যেই আমার তো লস হচ্ছে 7 লাখ, সেজন্য 1 লাখ টাকা আমার প্রভিডেন্ট লসে যাবে, এবং প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টে আমার ইম্পারমেন্টে যেই অ্যাসেটের ভ্যালু সেটা হয়ে যাবে 7 লাখ। এরপর আরেকটা আমরা অঙ্ক দেখি, এটা আমাদের বইয়ের অঙ্ক। সেটা বলছে যে প্রোপান পিএলসি আন্ডারটেকেন অ্যান ইম্পারমেন্ট রিভিউ অফ অ্যাসেট ফ্লোয়িং আইস 36 impairment of assets investigation have uncovered the following। ইম্পারমেন্ট ইন্ডিকেট করার পরে ওনারা এই জিনিসগুলা পেয়েছে, সেটা হচ্ছে অ্যাসেট আর হ্যাজ এ ক্যারিং অ্যামাউন্ট অফ 60,000, এ ভ্যালু ইন ইউজ 65 অ্যান্ড ফেয়ার ভ্যালু লেস কস্ট অফ ডিসপোজাল 30,000। তারপর আছে অ্যাসেট কিউ হ্যাজ এ ক্যারিং অ্যামাউন্ট 1 লাখ, ভ্যালু ইন ইউজ 92,000 অ্যান্ড ফেয়ার ভ্যালু লেস কস্ট অফ ডিসপোজাল 95। আমার রিকোয়ারমেন্টে বলা আছে ইন অ্যাকর্ডেন্স উইথ আইএস 36 impairment of assets, what amount should be recognized as an impairment loss in relation to these two assets। আচ্ছা, তা এটা একবারে সহজ একটা সিম্পল জিনিস, আমরা পূর্ববর্তী আচরণ থেকেই বুঝতে পারছি যে অ্যাসেট আর আর এর ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 60,000, ভ্যালু ইন ইউজ হচ্ছে 65 এবং ফেয়ার ভ্যালু কস্ট অফ ডিসপোজাল হচ্ছে 30,000। যেহেতু ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 60,000 এবং কস্ট অফ ডিসপোজাল বা ফেয়ার ভ্যালু যেহেতু এখানে বড় হচ্ছে ফেয়ার ভ্যালুটা 65, তাহলে আমরা ফেয়ার ভ্যালুকে বলবো রিকভারেবল অ্যামাউন্ট বলবো 65। তাহলে যেহেতু 65 মানে রিকভারেবল অ্যামাউন্টটা হচ্ছে বড় আর ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে ছোট, সেজন্য আমাকে এখানে কি করতে হবে না, কোনো প্রকার ইম্পারমেন্ট করতে হবে না, যেহেতু আমার ক্যারিং অ্যামাউন্টটা কি আছে, ঠিক আছে। কিন্তু নিচেরটাতে দেখেন সেটা হচ্ছে যে কি আমার ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ, ভ্যালু ইন ইউজ হচ্ছে 92,000 এবং কস্ট অফ ডিসপোজাল যেটা আছে ফেয়ার ভ্যালু সেটা হচ্ছে 95। তাহলে আমরা প্রথমে হিসাব করব যে ভ্যালু ইন ইউজ এবং ফেয়ার ভ্যালু অফ 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 ডিসপোজালের মধ্যে কোনটা বড়। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ফেয়ার ভ্যালু হচ্ছে কস্ট অফ ডিসপোজাল হচ্ছে 95,000, তার মানে এই 95,000 হবে কি আমার রিকভারেবল অ্যামাউন্ট। যেহেতু আমার ক্যারিং অ্যামাউন্ট বড় এবং রিকভারেবল অ্যামাউন্ট ছোট, তাহলে আমাকে কি করতে হবে এখানে ইম্পারমেন্ট করতে হবে, সেখানে আমার ইম্পারমেন্ট লস হবে 5,000। এরপরে এখানে সলিউশনে এভাবে বলা আছে যে অ্যাকচুয়ালি যেহেতু আমার ক্যারিং অ্যামাউন্টটা বড় রিকভারেবল অ্যামাউন্টটা ছোট, তাহলে আমার ক্যারিং অ্যামাউন্ট থেকে রিকভারেবল অ্যামাউন্টটা বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমার কি ইম্পারমেন্ট লস। তো এক্ষেত্রে যেহেতু এখানে আমার কোনো কিছু বলা নাই, আমরা ধরে নিব যেটা হিস্টোরিক্যাল কস্টে আছে এবং এটা আমরা ওইভাবে এন্ট্রি দিব যেটা আমার পিএল এ যাবে এবং ব্যালেন্স শিটে যাবে। এরপরে আরেকটা অঙ্ক আসছে, সেটা হচ্ছে যে প্রোপানি লিমিটেড হ্যাজ এ মেশিন উইথ এ ক্যারিং অ্যামাউন্ট টাকা 80 লাখ অ্যাজ অফ মার্চ 31, 24। Due to technological changes, the management suspect the machine may be impaired. The following information is available.
The machine's fair value less cost of disposal is estimated to টাকা 70 lakh. The value in use is calculated at the present value of future cash flow, which is 75 lakh. The machine has been revaluated in the past and the balance of টাকা 8 lakh exists in the revaluation surplus for this specific assets. Requirement আমাদের কি বলছে? বলছে calculate the impairment loss if any, যদি কোনো impairment loss থাকে তাহলে সেটা ক্যালকুলেশন করতে বলছে। Prepare the necessary journal entry to account for the impairment। আর সিতে বলছে if the value in use is the next year increase টাকা 82 lakhs and the fair value less cost of disposal remains টাকা 70 lakhs, the accounting treatment is required, prepare the journal entry। তাহলে আমাদের এখানে প্রথম যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে আমার মেশিনের ক্যারিং ভ্যালু কত। এখানে আমার মেশিনের ক্যারিং ভ্যালু হচ্ছে 80 লাখ এবং আমাকে কি ডাটা দেওয়া আছে? আমার ডাটা দেওয়া আছে যে ফেয়ার ভ্যালু লেস কস্ট অফ ডিসপোজাল হচ্ছে 70 লাখ এবং ভ্যালু ইন দেওয়া আছে 75 লাখ। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে যে এখানে আমার রিকভারেবল অ্যামাউন্ট কত। তো এখানে আমাদের রিকভারেবল অ্যামাউন্ট হচ্ছে 75 লাখ। কেন? কারণ হচ্ছে দুইটার মধ্যে ভ্যালু ইন ইউজ বড়, সেই জন্য এটা রিকভারেবল অ্যামাউন্ট। তো আমাকে ইম্পেয়ারমেন্ট টেস্ট করার জন্য প্রথমে দেখতে হবে যে কি আমার ক্যারিং ভ্যালু এবং রিকভারেবল অ্যামাউন্টের মধ্যে ডিফারেন্স আছে কিনা বা আসলে কি। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে ক্যারিং ভ্যালু হচ্ছে 80 এবং রিকভারেবল অ্যামাউন্ট হচ্ছে 75। তো আমরা আগে আলোচনা করছি যখন ক্যারিং ভ্যালু থেকে রিকভারেবল অ্যামাউন্টটা কি হবে? বড় হবে, তখনই কি হবে? রিকভারেবল অ্যামাউন্টটা কি হবে? এখানে ক্যারিং অ্যামাউন্টটা বড়, রিকভারেবল অ্যামাউন্টটা ছোট। এই জন্য আমাকে কি করতে হবে? ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হবে, মানে ইম্পেয়ারমেন্ট করতে হবে। যেহেতু আমার আসলে ক্যারিং অ্যামাউন্টটা বড় হয়ে গেছে, আমাকে রিকভারেবল অ্যামাউন্টের যে ডিফারেন্স সেটাকে অ্যাকাউন্ট ফর করতে হবে আর কি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 80 লাখ, 5 লাখ টাকা। হ্যাঁ 5 লাখ টাকা। এখানে আমার 5 লাখ টাকা হচ্ছে আমার ইম্পেয়ারমেন্ট লস হবে। তাহলে আমরা পেয়ে গেলাম ক্যালকুলেশন ইম্পেয়ারমেন্ট লস কত? 5 লাখ টাকা। আচ্ছা, এরপরে বলছে যে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু অ্যাকাউন্ট ফর দ্য ইম্পেয়ারমেন্ট। তাহলে এখানে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে আমার এটা কি হিস্ট্রিক্যাল কস্টে আছে না রেগুলেশন কস্টে আছে। এখানে আমি বলেই দিছি যেহেতু এটা রেগুলেশন করা হয়েছে একবার এবং রেগুলেশন সারপ্লাস আছে 8 লাখ টাকা, তাহলে আমি বুঝে গেছি যেটা রেগুলেশনে দেওয়া আছে। তাহলে আমরা আগের স্লাইডগুলোতে দেখে আসছি যে রেগুলেশন যখন করা হয় তখন এটা জার্নাল এন্ট্রি কি হয়? এটা জার্নাল এন্ট্রি হয় যে রেগুলেশন সারপ্লাস ডেবিট আর অ্যাকুমুলেটেড ইম্পেয়ারমেন্ট লস যেটা ব্যালেন্স শিট আইটেম সেটা হবে ক্রেডিট এই 5 লাখ টাকা। আচ্ছা, এখানে এরপরে যে আমাদের রিকোয়ারমেন্ট 3 বলা আছে, 3 তে বলা আছে যে এর পরের বছর গিয়ে যেটা ভ্যালু ইন ইউজ হয়েছে 82 লাখ এবং ফেয়ার ভ্যালু লেস কস্ট অফ ডিসপোজাল 70 লাখ টাকাই আছে। ঠিক আছে, তাহলে আমার নেক্সট ইয়ারে গিয়ে সেটা আমার ভ্যালু ইন ইউজ বেড়ে গেছে। যখন আমার ভ্যালু ইন ইউজ বেড়ে গেছে, আমি দেখাই যে আমার যখন ভ্যালু ইন ইউজটা বেড়ে গেছে তখন আমার ক্যারিং অ্যামাউন্ট কত? কারণ ক্যারিং অ্যামাউন্ট আমি কিন্তু এর আগের প্রিভিয়াসে যেটা বলা হয়েছিল সেখানে কিন্তু এই যে এখানে আমার ক্যারিং অ্যামাউন্টটা দেওয়া আছে, সেটা এই যে ভ্যালু ইন ইউজ আগের যেটা আমরা এ নাম্বার ক্যালকুলেশনের সময় বের করছিলাম যে আমার ভ্যালু ইন ইউজ 75 লাখ। ঠিক আছে, আর এখন ভ্যালু ইন ইউজ হচ্ছে কত? 82। সিতে যে বলা হয়েছে যে আমার ভ্যালু ইন ইউজ হচ্ছে কত? 82। তাহলে আমার এখন ইম্পেয়ারমেন্ট হচ্ছে কত? 7 লাখ। আপনারা কি বুঝতে পারছেন আমার কথাটা? এখানে 75 লাখ ছিল, ওদের 80 লাখ ছিল, 5 লাখ টাকা আমরা ইম্পেয়ারমেন্ট লস দেখাইছি। ঠিক আছে, হ্যাঁ। সেকেন্ড যে থার্ড নাম্বার যে আমার রিকোয়ারমেন্টটা বলছে সেখানে আমাকে বলছে যে এর পরের বছর এসে যদি ভ্যালু ইন ইউজটা 82 লাখ হয়ে যায়
তাইলে আমি প্রথম বছর চিন্তা করেন, প্রথম বছর কিন্তু আমি আমার ইম্পারমেন্টের অ্যাসেটের ভ্যালু কিন্তু 75 লাখ করে ফেলছি। কেন? কারণ হচ্ছে আমার 80 লাখ ছিল, সেখানে আমার 5 লাখ টাকা লস হয়েছে। লস হওয়ার পরে আমি আমার অ্যাসেটের ইম্পারমেন্ট করে আমার অ্যাসেট ভ্যালু চলে আসছে কত? 75 লাখ। এখন আমার ক্যারিং ভ্যালু কত? 75। ঠিক আছে? কথা কথা বুঝতে পারছেন? ঠিক আছে। হ্যাঁ, যেহেতু আমার প্রথমে মেশিনের ভ্যালু ছিল 80 লাখ, আমি ইম্পারমেন্ট টেস্ট করছি, করে আমি দেখলাম যে আমার ভ্যালু ইন ইউজ আছে 75 লাখ, আমি 5 লাখ টাকা ইম্পারমেন্ট লস দেখিয়ে দিয়েছি। দেখানোর পরে এখন আমার ক্যারিং ভ্যালু কত? 75 লাখ। এর পরের বছর আইসা আমি দেখলাম যে আমার ইম্পারমেন্ট যেই আমার যে ভ্যালু ইন ইউজ আমি সেটা 82 লাখ হয়ে গেছে, কিন্তু আমার ক্যারিং ভ্যালু আছে কত? 75। 75 এর হয়ে গেছে, হ্যাঁ, মানে এর 70। এটা কন্টিনিউয়েশন আর কি, এরপরে সি কন্টিনিউয়েশন। হ্যাঁ, সেটা কন্টিনিউশন করার পর আমার এখানে দেখা যাচ্ছে যে 7 লাখ টাকা আমার ডিফারেন্স আছে। আমরা চাইলে সেই 7 লাখ টাকা রিভার্সাল হিসেবে নিয়ে নিতে পারবো। ঠিক আছে? এই এই রিভার্সাল এই যে 7 লাখ টাকা যে নিব, এখানে বলা আছে সেটা হচ্ছে যে আমার যেই অ্যাসেট ভ্যালু, আমার বইয়ে যেটা, আমি তো এইভাবে প্রত্যেক বছর ইম্পারমেন্ট টেস্ট করব, করে আমি সেটাকে বুক করব, কিন্তু কোনোভাবেই ওই যে আমার প্রথম মেশিনের ভ্যালু যে 80 লাখ টাকা ছিল ওটা কখনোই এক্সিট করতে পারবে না। কারণ ওইটা যদি আমি এক্সিট করি তখন কিন্তু এটা রেভ্যালুয়েশন আবার চলে যাবে, আবার সম্পদ পূর্ণমূল্যায়ন হয়ে যাবে। সেই জন্য ওই 80 লাখের এক্সিট আমি করতে পারবো না। এই জন্য পরের বছর যখন আমার ভ্যালু ইন ইউজ 82 লাখ হয়ে গেছে, তখন আমি আবার ওই আগের 5 লাখ যেটা আমি ইম্পারমেন্ট লস দেখাইছিলাম সেটা আমি এখন সেটা রিভার্সাল করে দিব, মানে আমি উল্টা এন্ট্রি একটা নিয়ে নিব। এবং এখানে আরেকটা জিনিস স্পেসিফিকভাবে বলা আছে, সেটা হচ্ছে যে আমি ওখানে আমার রেভ্যালুয়েশনের সারপ্লাস ছিল 8 লাখ টাকা, ওখানটা আমি 5 লাখ টাকা কমিয়ে দিয়েছি। ঠিক আছে? কিন্তু যখন আমি রিভার্সাল এন্ট্রি দিচ্ছি সেকেন্ড ইয়ারে এসে, যখন আমার ভ্যালুটা ভ্যালু ইন ইউজ 82 লাখ টাকা হয়েছিল, তখন আর আমি ওই সারপ্লাস এন্ট্রি, সারপ্লাস যে রেগুলেশন ফান্ড ছিল ওটা তার এন্ট্রি দেওয়া যাবে না। মানে ওখানে আমার সারপ্লাস ফান্ড কিন্তু 3 লাখ টাকা কমে যাবে, আমার 5 লাখ টাকা এখানে আমি এন্ট্রি নিতে পারবো, যেহেতু আমার টোটাল মেশিনের ভ্যালু হচ্ছে 80 লাখ, এর বেশি আমি এক্সিট করতে পারবো না। সো আমার এখানে ক্যারিং ভ্যালু ছিল 75, আমি রিভার্সাল আরো 5 লাখ নিয়ে এটা 80 লাখ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক আছে, এটা দেখি, যেটা আমাদের ভ্যালু ইন ইউজের উপরে। সেটা হচ্ছে যে ওয়েব সার্ভিস লিমিটেড ইজ টেস্টিং এ cash generating unit for impairment. The management has prepared the following cash flow projection for the next 5 years, which is remaining useful life of the main assets. The pre-tax discount rate is 12%. ক্যাশ ফ্লোটা দেওয়া আছে, সবগুলো লাখে দেওয়া আছে, ইয়ার 1 2 3 4 5, এবং ক্যাশ ফ্লোগুলো দেওয়া আছে 500 550 600 580 540। আচ্ছা, তারপর ওরা এক্সপেক্ট করতেছে যে 5 বছর শেষে মেশিনের যে রেসিডুয়াল ভ্যালু সেটা হবে 200 লাখ। রিকোয়ারমেন্ট আমাকে বলছে যে ক্যালকুলেট দ্য ভ্যালু ইন ইউজ অফ দ্য সিজিও, মানে ক্যাশ জেনারেটিং ইউনিটের যেই ক্যাশ ফ্লো আছে ওইটার ভ্যালু ইন ইউজ কত সেটা বের করতে বলছে। এখানে পিভি ফ্যাক্টরটা দেওয়া আছে, এটা আমাদের জন্য একটা সুবিধা যদি দেওয়া থাকে, আর যদি দেওয়া না থাকে এটা বের করে নিতে হবে, যেটার একটা ফর্মুলা আছে আমরা সবাই জানি, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর এন টু দি পাওয়ার এন, এন মানে হচ্ছে এখানে বছর, ওইটা দিয়ে আমরা পিভি ফ্যাক্টরটা বের করে নিব আর কি। আচ্ছা, এখানে রেটগুলো দেওয়া আছে। তারপর বি নাম্বারে বলছে আইডেন্টিফাই অ্যান্ড ব্রিফলি এক্সপ্লেইন 4 critical assumptions that management must be disclosed under IS 36 for this UIB calculation। মানে বলছে যে এই যে ভ্যালু ইন ইউজটা সে যে অ্যাজাম্পশন করছে আমাদের ক্যাশ ফ্লোটা আসলে অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে, এই অ্যাজাম্পশনের মধ্যে 4টা কি অ্যাজাম্পশন, ক্রিটিক্যাল অ্যাজাম্পশন করা উচিত, হ্যাঁ, ম্যানেজমেন্ট যেটা ডিসক্লোজ করা উচিত IS 36 অনুযায়ী, সেটার উপর একটা কমেন্ট করতে বলছে। এরপরে বলছে ইফ দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য সিজিইউ ইজ 240 লাখ, হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন।
তো আমাকে প্রথমে হচ্ছে যে ভ্যালু ইন ইউজটা বের করতে হবে। ভ্যালু ইন ইউজটা বের করার পরেই আমি যে সি নাম্বারে যে ইমপ্লিকেশনের কথা বলা আছে সেটা আমি করতে পারবো। তো আমরা আনসার শিটে যাই। আনসার শিট হচ্ছে এখানে সলিউশন ডেটা দেওয়া আছে। ফার্স্ট ইয়ার আমার যে ক্যাশ ফ্লো ছিল এবং যে আমার ফ্যাক্টরটা ছিল অ্যাকাউন্টিং ফ্যাক্টর, ওইটা দিয়ে গুণ করে আমরা প্রেজেন্ট ভ্যালুগুলো সবগুলো বের করছি। এবং লাস্টের যেই ক্যাশ ফ্লোটা আছে, লাস্টে যে আমার ক্যাশ ফ্লো বলছে যে 450 আমার ক্যাশ ফ্লো হবে, সাথে আমি যে অ্যাসেটটা ইম্পারমেন্টের অ্যাসেটটা যে আমার রেসিডুয়াল ভ্যালু ছিল যে 200 লাখ, সেটা যোগ করে আমরা যে ডিসকাউন্টের ফ্যাক্টর আছে সেটা আমরা গুণ করছি। এবং পুরা 5 বছরে আমার ভ্যালু ইন ইউজ আসছে 2049.48 লাখ। আচ্ছা, আর যেহেতু আমরা সি নাম্বারটা আলোচনা করি, তারপর বি নাম্বারটা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদেরকে এখানে বলা হয়েছে যে আমার ক্যারিং অ্যামাউন্ট যদি 2400 লাখ হয় তাহলে আসলে কি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে ভ্যালু ইন ইউজ, আমার ভ্যালু ইন ইউজ হচ্ছে 2049.48 লাখ, এবং আমার যে ক্যারিং অ্যামাউন্ট সেটা হচ্ছে 2400 লাখ। তাহলে আমরা এখন একটা কম্পেয়ার করতে পারছি যে আসলে আমার ক্যারিং অ্যামাউন্ট কত এবং ভ্যালু ইন ইউজ কত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার ভ্যালু ইন ইউজ হচ্ছে কম এবং ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে বেশি। যেহেতু ক্যারিং অ্যামাউন্ট বেশি আর ভ্যালু ইন ইউজ হচ্ছে কম, তার মানে হচ্ছে আমাকে ইম্পারমেন্ট করতে হবে। আর ইম্পারমেন্ট হচ্ছে কি ভ্যালু ইন ইউজ থেকে ক্যারিং অ্যামাউন্ট থেকে ভ্যালু ইন ইউজটা বাদ দিলে যে ফিগারটা আসবে ওইটা হচ্ছে আমাদের ইম্পারমেন্টের লস। আর এখানে যেই জিনিসগুলো বলা হয়েছে যে অ্যাজাম্পশন করার জন্য আসলে কোম্পানি কি কি জিনিস হিসাব করেছে আর কি মূলত হচ্ছে সেটা হচ্ছে যে সে প্রি ট্যাক্স 12% নিয়েছে, যেটা অঙ্কে বলা আছে, বাট এটা কারেন্ট মার্কেটকে অ্যাজাম্পশন করে নেওয়া হয়েছে কিনা সেটা দেখার বিষয় এখানে। যেটা অ্যাজাম্পশন করে এটাতে যদি কম বেশি হয় তাহলে আসলে ইম্পারমেন্টের হিসাবটা কম বেশি, মানে এটা ইম্পারমেন্ট নাও হইতে পারে, এরকমও চলে আসতে পারে। তারপর হচ্ছে যেই গ্রোথ এবং যে কস্ট হিসাব করা হয়েছে, এখানে একটা বাজেট গ্রোথ করা হয়েছে, এটা এখানে ক্রুশিয়াল, যেটা আপনার বাজেট বা যে ক্যাশ ফ্লোটা হিসাব করা হবে। তারপর হচ্ছে যেটা বলা হয়েছিল যে 5 বছর আমরা যাতে যেই ক্যাশ ফ্লোটা করব বা যে ভ্যালু ইন ইউজটা আমরা ইউজ করবো সেটা যাতে 5 বছরের মধ্যে থাকে। আর হচ্ছে রেসিডুয়াল ভ্যালু হিসাব করা হয়েছে যে আসলে 200 লাখ হবে, যেটা আসলে নাও হইতে পারে। এই ধরনের ভ্যালু, এই ধরনের অ্যাজাম্পশন এখানে বলা হয়েছে। আচ্ছা, এই ছিল 3টা অঙ্ক। আমার স্লাইড মোটামুটি শেষ। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। নুরুল ইসলাম ভাইয়ের কাছে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি এবং নুরুল ইসলাম ভাই দুজনেই আছি, আপনারা প্রশ্ন করতে পারেন। আর আপনার একটা ছোট জিনিস একটু বলার ছিল, তো এটা হচ্ছে আমরা ক্যারিং অ্যামাউন্ট, রিকভারেবল অ্যামাউন্ট, ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বা এই স্লাইডগুলোতে আমি যে আলোচনা করছি এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে। যেটা বলছিলাম যে ক্যারিং অ্যামাউন্ট, রিকভারেবল অ্যামাউন্ট, ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল, ভ্যালু ইন ইউজ, আমরা এই 4টা টার্ম পাইলাম। এখন এই 4টা টার্মে আসলে 3টা অ্যামাউন্ট আছে। রিকভারেবল অ্যামাউন্ট বলে আলাদা কিছু নাই, ওই ভ্যালু ইন ইউজ এবং ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল বা ফেয়ার ভ্যালু লেস কস্ট টু ডিসপোজাল, এই দুইটারই যেটা হায়ার সেটাই রিকভারেবল অ্যামাউন্ট, এবং ক্যারিং অ্যামাউন্ট আমাদের ব্যালেন্স ভাই
জি। মনে হয় কোনো ভাইদের আসলে কোনো প্রশ্ন নেই। তো আমরা ধরেই নিতে পারি যে আসলে ওনারা হয়তোবা পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা। তো আমার একটা টপিক ছিল, এটা আপনি পড়াইছেন অলরেডি, তারপর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি আবার রিপিট করছি। তো এখানে ক্যারিং অ্যামাউন্ট, রিকভারেবল অ্যামাউন্ট, ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল এবং ভ্যালু ইন ইউজ, 4টা টার্ম আছে, যেখানে ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল এবং ভ্যালু ইন ইউজ এই দুইটার মধ্যে যেটা হায়ার সেটা হলো রিকভারেবল অ্যামাউন্ট। আর আমরা ক্যারিং অ্যামাউন্ট যা ব্যালেন্স শিটে থাকে এর সাথে রিকভারেবল অ্যামাউন্ট কম্পেয়ার করে আমরা ইম্পেয়ারমেন্ট হবে কিনা এটা ডিসিশন নেই, এবং হলে কত হবে সে অ্যামাউন্টটা সিদ্ধান্ত নিই। তো এখানে একটা প্রশ্ন মনে আসতে পারে যে ক্যারিং অ্যামাউন্ট বা ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল এবং ভ্যালু ইন ইউজ, এই তিনটা থেকে সবচেয়ে কম যেটা সেটা কেন নেওয়া হয় না? মানে আমি একবার বলতেছি যেটা সবচেয়ে বেশি যেটার মধ্যে সেটাকে বলছি রিকভারেবল অ্যামাউন্ট, আবার আমার যেটা কম সেটাকে আমি দেখে আমি ইম্পেয়ারমেন্ট করছি। এটা কেন হয়? এই আনসারটা যদি কেউ জানেন একটু শেয়ার করতে পারেন, না আমার মতো করে আমি একটা ব্যাখ্যা দিব আর কি। অর্থাৎ আমাদের আসলে ক্যারিং অ্যামাউন্ট এবং রিকভারেবল অ্যামাউন্ট এর মধ্যে যেটা কম হবে সেটাই ব্যালেন্স শিটে রাখবো, এটা নিয়ে খুব একটা প্রবলেম হয় না। যেহেতু আমরা কনভার্টিজম মানে প্রিন্সিপাল ফলো করি, কনজারভেটিজম প্রিন্সিপাল, তো এতে আমরা ছোটটা রাখি। কিন্তু আমরা ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল এবং ভ্যালু ইন ইউজ এটার মধ্যে যেটা কম সেটাকে কেন রিকভারেবল অ্যামাউন্ট বলি না, আমরা বড়টাকে কেন রিকভারেবল অ্যামাউন্ট বলি? এই কোয়েশনটাকে কেউ আনসার দিতে পারবেন, জানেন? অথবা নুরুল ইসলাম ভাইও চাইলে বলতে পারেন। মানে আমরা হ্যাঁ, না আইএএস এ লেখা আছে, এটা তো আমরা এই জন্য পড়তে হবে, জানতে হবে, শিখতে, মুখস্থ করি, ঠিক আছে, বাট আসলে লজিকটা কি? আচ্ছা, এটার ইয়েটা আমি বলছি। এখানে আপনার একটা অ্যাসেট যখন কেনা হয় তখন এটা একটা ডিসিশন নেওয়া হয় যে এই অ্যাসেটটার ভ্যালু কিভাবে রিকভার করা হবে। অর্থাৎ অ্যাসেটটা ইউজ করে রিকভার করা হবে অথবা সেল দিয়ে রিকভার করা হবে। ইউজ করে বলতে আমি এটা থেকে ক্যাশ ফ্লো নিব, এটা আমার কোনো একটা খরচ কমাবে অথবা আয় দিবে, এরকম একটা উদ্দেশ্য থাকে। অথবা এটা আমি ইউজ করব না, এটা আমি সেল করে দেবো একটু বেশি দাম পেলে। তো আমি যত দাম পাই ফেয়ার ভ্যালু সেটাকে আমি রাখবো। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় কোম্পানি ম্যানেজমেন্টকে যে এই অ্যাসেটটা আপনি সেল করে দিবেন নাকি ইউজ করবেন, তো স্বাভাবিকভাবে যেটাতে ভ্যালু বেশি আসবে উনি ওই ডিসিশনটাই নেবেন, তাই না? ওটাই লজিক্যাল। আমার যদি মনে হয় এটা বিক্রি করলেই ভালো হবে তাহলে আমি বিক্রি করে দিব, কারণ মেশিনটা থেকে আমি প্রোডাকশন করতে পারছি না। এটা স্ক্র্যাপ হিসেবে বিক্রি করলে যা আসবে সেটা আমার জন্য লাভ, আর এটা ভ্যালু ইন ইউজ জিরো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আর যদি এমন হয় না এটা আমার বিক্রি করার প্রয়োজন না, আমার রানিং একটা মেশিন আমাকে এটা ক্যাশ ফ্লো দিচ্ছে, তাহলে আমি ক্যাশ ফ্লো দিলে এটা যেই ক্যাশ ফ্লোগুলো আমি ডিসকাউন্ট করে যা পাই সেটা আমার ভ্যালু ইন ইউজ। তো স্বাভাবিকভাবে এখানে যেটা বড় হয় এটা নিচ্ছি। আর ক্যারিং অ্যামাউন্ট এবং রিকভারেবল অ্যামাউন্টের মধ্যে আমি ছোটোটা নিচ্ছি, কারণ হচ্ছে আমরা কনজারভেটিজম প্রিন্সিপাল ফলো করি। আমরা অতিরিক্ত প্রফিট দেখাতে চাই না, আমাদের ব্যালেন্স শিটে সবসময় ছোট দেখাতে চাই। ঠিক আছে, এখন কি মোটামুটি ক্লিয়ার এটা? এই টপিকটা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের নুরুল ইসলাম ভাইকে বেশ করে ধন্যবাদ, উনি খুব ভালো প্রেজেন্টেশন দিয়েছেন এবং খুব গোছানো ছিল ওনার স্লাইডগুলা, এবং মোটামুটি কম্প্রিহেন্সিভ একটা কভার দিয়েছেন IS 36 ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেটের উপর।
তো আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা এখন ক্লোজ করে দেব।